লাশের সাথে আমার রাত্রি যাপন করতেছে। এটা হচ্ছে মানে আমার জীবনের মধ্যে হয়তো ভয়ঙ্কর রাত। আপনি এই মুহূর্তে ছাত্র না? না, এই মুহূর্তে আমি ছাত্র। আমি রক্ত দেখতে মানে খুব সহ্য হতো না, কিন্তু এই জুলাই আগস্টের অভ্যুত্থানে আমি এত পরিমাণ রক্ত দেখছি যে আমার এখনও মানে যে ট্রমাটা কাটে নাই। এবং কিছু লাশ হসপিটালের মেঝেতে পড়ে থাকে। মেঝে বলতে গেলে আপনার ওয়াশরুমের মধ্যে, মানে জায়গা ছিল না, এত পরিমাণ আহত মানুষ ছিল। ওয়াশরুমের মধ্যে 4-5টা, আমার কাছে ছবি আছে, আমি দিব না, 4-5টা লাশ এভাবে শুয়ায় রাখে। মানে ডেড বডি কারোর কাছে যে হস্তান্তর করবে ওই পরিবারের কোনো সুযোগ ছিল না। জেলা কারাগার যে আক্রমণ হলো সেখানে আপনাকে আসামি করে একটা মামলাও দায়ের হলো এবং আপনাকে 8 নম্বর আসামি করা হলো। তো আমরা কিন্তু প্রথম কারফিউটাও কিন্তু ভেঙে ফেলি, সেটা কোনো মিডিয়াই প্রচার করে নাই। কালক্ষেপণ করার কোনো সুযোগ নাই যে আমাদের কালকেই লং মার্চ টু ঢাকা এবং গণভবন আমরা যেভাবেই হোক আমরা দখলে নিব। যখন আমাকে নিয়ে যায় বা এই 1 ঘন্টা রেস্ট দেয়, 1 ঘন্টা পিটায়, 1 ঘন্টা রেস্ট দেয়, 1 ঘন্টা পিটায়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত শো মাই স্টোরিতে। আমি মেহেদী হাসান সুমেন আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি একজন বিশেষ ব্যক্তি। বিশেষ ব্যক্তি বলছি এই কারণে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি নরসিংদী জেলায় প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছেন। সমন্বয়কের ভূমিকা পালন করার কালে তিনি নানাবিধ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। সেই সমস্ত কথা, সে বিভীষিকাময় অভিজ্ঞতা শুনবো তার কাছ থেকে। কথা বলছি সাইফুল ইসলাম ফয়সালের সঙ্গে। ফয়সাল, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান মাই স্টোরিতে। আপনাকে ধন্যবাদ এবং দীপ্ত টেলিভিশনকে ধন্যবাদ। আচ্ছা, আমি প্রথমত যেতে চাই, আপনি এই মুহূর্তে ছাত্র না? না, এই মুহূর্তে আমি ছাত্র। ছাত্র? হ্যাঁ। কিন্তু আমরা জানি যে আপনি একজন পেশাজীবী। হ্যাঁ, আমি পড়াশোনার পাশাপাশি একটি রিয়েল এস্টেট কোম্পানিতে দায়িত্বরত আছি। আমি একটা পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এখন বর্তমানে ছাত্র হিসেবে আছি। আচ্ছা, তার মানে আপনি পড়াশোনাটা কন্টিনিউ করছেন? হ্যাঁ, কন্টিনিউ করছি। তাহলে এই যে আপনি আছেন এখন ঢাকায়, তো আপনি নরসিংদী জেলার প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়তে। এটা কিভাবে ঘটলো ওইটা একটু জানতে চাই। আচ্ছা, দেখেন, আন্দোলন তো শুরু হয়েছিল 5 তারিখ থেকে। তো আমি মোটামুটি সার্জিস আলম এদের সাথে আমাদের মানে চলাফেরা ছিল অনেক আগে থেকেই। তারপর ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে আমি অনেক আগে থেকেই, মানে ঢাকা যখন ছিলাম তখন থেকেই টিএসসিতে যাওয়া আসা হয়। তো এই যাওয়া আসাটা কি পারপাসে? মানে একটা রাজনৈতিকভাবেই বা যেতাম, কিন্তু কোনো দলে তখন জয়েন করা হয় নাই, হয়তো মানে রাজনীতিটা শেখার জন্য। কারণ ছাত্র রাজনীতিটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়, বা যে মধুর ক্যান্টিনটা হচ্ছে ছাত্র রাজনীতির আদরঘর হিসেবেই পরিচিত। তো এইভাবেই আসলে পরিচয়, এবং যারা বর্তমানে এই আন্দোলনটাকে লিড দিয়েছে অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। তার মানে সার্জিস আলমের কথা যিনি বললেন আপনি, তার সঙ্গে আগে থেকে আপনার পূর্ব পরিচয় ছিল? মানে টুকটাক পরিচয় ছিল, মানে জাস্ট আমরা আলাপ আলোচনা বা এরকম, মানে ফেসটা আমার পরিচিত। হ্যাঁ, এরকম। এবং যারা বিভিন্ন সমন্বয় পরিষদে আছে তাদের অনেকেই আমি পরিচিত। তো তাদের সাথে হয়তো আগে নিয়মিত দেখা হইতো বা কথা হইতো। এইভাবে যখন 5 তারিখে আন্দোলন শুরু হয় তখন আমি যতটুকু মানে শুনতে পেরেছি বা জানি, তারপর আমার আন্দোলনে আসা হয় 7 তারিখ আমি জয়েন করি আনুষ্ঠানিকভাবে তাদের সাথে কথা বলে। তো তখন আমি আমার জেলার বিভিন্ন সরকারি যে কলেজগুলা, বেসরকারিতে আমি তখন যোগাযোগ করি না, সরকারি যে কলেজগুলা ছিল সকল কলেজের গ্রুপগুলাতে আমি আসলে যোগাযোগ করি যে আসলে কোটা নিয়ে এই বিষয়টা কিভাবে সামনে আগানো যায়, যে সব জায়গাতেই আমাদের বৈষম্যর শিকার হতে হচ্ছে। একটু ফয়সাল ইন্টারাপ্ট করছি, আপনি ঢাকাতে আছেন কতদিন ধরে? আমি ঢাকাতে আছি, আমার হচ্ছে জন্ম বরিশালে, আমার নানু বাড়ি বরিশাল। তো তারপরে আমার ছোট থেকে বড় হওয়া উত্তরাতে। আচ্ছা। আবার আমার আব্বু বিদেশ ছিল, বিদেশ থাকার কারণে উনি যখন 2001 সালে দেশে আসে ছুটিতে, তখন আমার জেলাতে যাওয়া হয়, মানে নরসিংদীতে। তো তারপরে নরসিংদীতে প্রায় 10 বছর কাটে। আচ্ছা, মানে 9 বছর, সরি, 2001 থেকে 2010 পর্যন্ত। তখন আবার ডাইরেক্ট চলে আসে দেশে আসার পরে আমার আবার ঢাকাতে ব্যাক করা হয়। তো দুইটা মিলেই আমি
বড় হয়েছি। আচ্ছা, তার মানে ওই সময় মোটামুটি নরসিংদীর সকলের সঙ্গে আপনার এক ধরনের পরিচয় ছিল। আমি এটা এই জন্য জিজ্ঞেস করেছি যে আপনি তো দীর্ঘদিন ঢাকায় ছিলেন, তো যখন আপনি দায়িত্বটা পেলেন সেই সময় নরসিংদীর সকলের সঙ্গে যোগাযোগটা কতটা সহজসাধ্য ছিল? না, সহজসাধ্য এই কারণে হয়েছে যে আমি প্রতি সপ্তাহেই বাড়িতে যেতাম। আচ্ছা। এবং যারা ওইখানে লোকাল বিভিন্ন আমার একটা অর্গানাইজেশন ছিল, আমি আমার উপজেলাতে আমরা রায়পুরাবাসী নামে একটা সংগঠন পরিচালনা করতাম। তো এই সুবাদে আমার যারা নেতৃত্ব স্থানীয় যারা আছে তাদের সাথে খুব একটা পরিচয় ছিল, সখ্যতা ছিল, সে কারণে আরো সহজ হয়ে উঠছে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করার কারণে সংগঠনগুলো। কারণ প্রত্যেকটা সরকারি কলেজে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন থাকে, তাদের সাথে ওই কারণে আপনার সুবিধা সুবিধা। আচ্ছা, যাচ্ছি তাহলে পরের ইয়াতে কথায় যে আপনি দায়িত্ব পেলেন এবং আপনি যোগাযোগ করা শুরু করলেন প্রত্যেক কলেজের সঙ্গে এবং ওখানকার যারা সংগঠন আছে তাদের সঙ্গে। আচ্ছা, তারপরে কি হলো? আসলে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমাদের কিন্তু তখন দায়িত্ব দেওয়া হয় নাই, জাস্ট আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি। আমাদের কমিটিগুলো কিন্তু অনেক পরে হয়েছে। যে আমাদের নরসিংদী জেলার যে কমিটিটা, সেই কমিটিটা 3 আগস্ট রাত্রে পাবলিশ হয়। তার আগ পর্যন্ত কোনো কমিটি ছিল না, জাস্ট আমরা ব্যক্তিগতভাবে নেতৃত্ব দিয়েছি। আর আপনি যেটা জানেন যে আমার যখন রায়পুরাতে মামলা হয়ে যায় তখন আর আমার রায়পুরাতে মুভ করা হয় না, আমি ঢাকাতেই আন্দোলন, যে উত্তরা এবং সেন্ট্রালি 2 জায়গাতেই আমি আন্দোলনের পরিচালনা করছি বা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। এই হচ্ছে এখানকার যে পরিস্থিতিটা। নরসিংদীতে আপনি কিভাবে এই সবাইকে একত্রিত করলেন? নরসিংদীতে একত্রিত বলতে গেলে বিভিন্ন যে কলেজগুলো ছিল তাদেরকে যোগাযোগ করছি, তাদেরকে আস্তে আস্তে যখন সম্পৃক্ত হয়েছে, আপনার দেখা গেছে সকল কলেজগুলো যখন সম্পৃক্ত হয়েছে, এখন তো সবাইকে ডাকার কোনো সুযোগ নাই। আমরা দেখেছি যে ওই কলেজে কারা নেতৃত্ব দিতে পারে বা কার কথা আপনার 100 জন স্টুডেন্ট শুনে, তাকে আমরা পিক করেছি, যে তার সাথে যোগাযোগ করেছি যে আপনি ওদেরকে ডাকেন। আপনার যখন একটা কলেজে কথা বলতে যান, আপনি একজনকে বললেই সে যে ওই কলেজের সবকিছু মেনটেন করে, তাকে বললেই দেখা যাচ্ছে সবাই চলে আসতেছে। তো আমরা এরকম কিছু মানুষ সিলেক্ট করে তাদেরকে বলেছি যে আসলে আন্দোলনটা পরিচালনা করা দরকার। তো একটা টাইমে দেখেন আন্দোলনের সবাই, ছাত্র এবং জনতা সবাই অংশগ্রহণ করছে, সমন্বিত আন্দোলন। আর যখন আমাদের উপরে অ্যাটাক হলো তখন কিন্তু পাবলিক ইউনিভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা বিরাট একটা ভূমিকা পালন করে, সেটা আপনারা অবশ্যই দেখেছেন। মাদ্রাসার যেই বা জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক, শুধু ঢাকা ছাড়া, যেমন নরসিংদী জেলাতে, আমাদের জেলাতে কিন্তু কোনো পাবলিক বা প্রাইভেট কোনো ইউনিভার্সিটি নেই। আমাদের আন্দোলন নেতৃত্ব দিল কারা? জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন নরসিংদী সরকারি কলেজ, শহীদ আসাদ সরকারি কলেজ, রায়পুরা কলেজ, তারা আমাদের এই আন্দোলনটাকে বেগবান করে নিয়েছে বা তারা নেতৃত্ব দিছে। তো জেলার বাইরে মানে ঢাকার বাইরে যে যে জায়গাগুলোতে আন্দোলন হয়েছে, যেমন উত্তরাতে ইউনিভার্সিটি থেকে কলেজের স্টুডেন্ট বেশি ছিল, রাজুক কলেজ, উত্তরা হাই স্কুল, মাইলস্টোন কলেজ, তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তারপর টঙ্গী সরকারি কলেজ, তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে জায়গায় জায়গায়। কিন্তু আপনার প্রাইভেট ইউনিভার্সিটিও ছিল, স্কুলও ছিল, তার মানে দুইটাকেই কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। না, এটা তো একেবারে সকলের সমন্বয়ে ঘটেছে। আসলে এখানে ছাত্র জনতার একটা সম্মিলন ঘটেছে আন্দোলনে। এই অভ্যুত্থানটাকে আমরা সেই জন্যই বলছি ছাত্র জনতার গণ অভ্যুত্থান। তো আপনি, আমরা আরেকটা তথ্য আমাদের কাছে আছে, যখন নরসিংদীতে এই আন্দোলন চলাকালীন সময়ে প্রায় শেষের দিকে সম্ভবত সেখানে হচ্ছে নরসিংদী জেলা কারাগার হলো, এটা হয়তো সম্ভবত 23 তারিখ বা 24 তারিখ হবে, যে জেলা কারাগার যেটা ভাঙা হয়। হ্যাঁ, তো এইখানে আমরা দেখতে পেলাম যে ওই আপনার যেই জেলা কারাগার যে আক্রমণ হলো, সেখানে আপনাকে আসামি করে একটা মামলাও দায়ের হলো এবং আপনাকে 8 নম্বর আসামি করা হলো। আমি 8 নম্বর আসামিটা হচ্ছে রায়পুরা থানায়, ওইখানে আমাকে মনে হয় 14 নম্বর কি 15 নম্বর আসামি করা হয়, যেটা জেল ভাঙার যে মামলাটা। তো আমি তো ওইখানে ছিলাম না, তখন আমি ছিলাম উত্তরাতে। 23 কি 24 তারিখ অ্যাসল্টটা হয়, জেলখানা যে ভাঙা হয়, জেলখানার যত কয়েদি ছিল, জেলখানার অস্ত্র লুট করে একটা। এটা আসলে এইটা কারা করেছে বলে আপনার মনে হয়? এখন আমরা তো জানি যে এটা ছাত্র জনতার উপরে কিছু দুষ্কৃতিকারী করেছে, ছাত্র জনতার উপরে ব্লেম দেওয়ার জন্য। না, এটা তো দোষারোপ করাই হচ্ছে যে এটা ছাত্র জনতা করেছে, এবং তারা কিন্তু ছাত্র জনতার তো অভিপ্রায় এরকম হওয়ার কথা না। ভিডিও ফুটেজগুলো দেখেন, ওই জেলখানার আশেপাশে তো ভিডিও ফুটেজগুলো আছে, আপনি কি দেখানোর কোনো সুযোগ নাই যে ছাত্র জনতা এই জায়গাগুলোতে হামলা করেছে? কোনো ছাত্র ওইখানে যায়ই নাই, এরকম কোনো ভিডিও এখন পর্যন্ত কোনো চ্যানেল দেখাইতে পারে না, আমি মনে করি যেটা।
তো আমরা যদি ওই জেলখানায় অ্যাটাক করতাম তার তো প্রুফ থাকতো, তো সেটা যেহেতু প্রুফ নাই তাহলে আমাদের উপরে কোনো দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। আর এটা আসলে ছাত্ররা কেন করবে? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে ছাত্ররা তো এইটা তাদের মানে মূল বিষয় ছিল না, তো এইটা একটি মানে অযাচিতভাবে তাদের উপর দোষারোপটা আসছে, যদিও এটা নথিপত্রভাবে আসলে প্রমাণিত না। তো সেখানে আপনাকে আসামি করা হলো, আপনার উপরে অনেক টর্চার শুরু হলো। এইটা কবে থেকে মানে আপনি তো এর মধ্যে নরসিংদী যেতেই পারেন নাই? না, নরসিংদী যাওয়ার তো সুযোগই ছিল না, গাড়ি বন্ধ ছিল, আপনার যাওয়ারও তো কোনো পরিস্থিতি ছিল না। আপনি দেখলেন ইন্টারনেট ক্র্যাকডাউন ছিল, তারপর কারফিউ ছিল। যখন ফার্স্ট কারফিউ দেয় তখন কিন্তু আমরা বিভিন্ন চ্যানেল যেটা বলবো আমরা কিন্তু ফার্স্ট কারফিউ ভেঙে ফেলি। সেটা সরকারের প্রেশারাইজের কারণে হয়তো কোনো মিডিয়া প্রচার করতে পারে নাই, কিন্তু আমরা কিন্তু উত্তরাতে ফার্স্ট কারফিউ ভেঙে ফেলি যেদিন প্রথম কারফিউ জারি করা হয়। তারপর তো শিথিল করা হয়, শিথিল করার পর আবার কারফিউ দেওয়া হয়। তো আমরা কিন্তু প্রথম কারফিউটাও কিন্তু ভেঙে ফেলি, সেটা কোনো মিডিয়াই প্রচার করে নাই। তো এটা সরকারের তখন প্রেশারাইজ ছিল, মিডিয়ার উপরে আমি ডাইরেক্ট কথা বলতে পারি না, কারণ হচ্ছে একটা সরকার থাকলে তারা মুষ্টিবদ্ধ করে রাখতে চায়। তো তখন আমাদের কোনো ভিডিও ফুটেজ দেখায় নাই কোনো চ্যানেল, সেটা সরকারের প্রেশারাইজের কারণে। তো যখন মানসিকভাবে আসলে ওই টাইমটা হতে আন্দোলনের যে টাইমটা সেটা তো মানসিক অত্যাচার হইতে হয়েছে। আপনি জানেন হয়তো আমার 18 তারিখ আমি একটু শারীরিকভাবে অসুস্থ হই। যখন আমি সামনে ছিলাম উত্তর থানার সামনে পুলিশ যারা ছিল, তো আমি ওইখানে যেহেতু ছিলাম, তো পুলিশদেরকে বলতেছি যে আমরা রাস্তায় বসা, এখানে ব্যারিকেড দেওয়া, আমরা রাস্তায় বসা, আর তাদের কাছে অস্ত্র নাই। পুলিশ 18 তারিখ 3 বার আমাদের কাছে স্যালেন্ডার করেছে, পুলিশ এবং র্যাব। তাদেরকে আমরা কোনো শারীরিকভাবে অ্যাসল্ট করি নাই, কিছু করি নাই। কিন্তু আপনি আরেকটা ভিডিও দেখতে পারেন, অস্ত্র নেই পুলিশের কাছে, পুলিশের কাছে অস্ত্র মানে গোলাবারুদ শেষ হয়ে যায়, অস্ত্র আছে কিন্তু আপনার যে গুলি করবে সেগুলো নাই। তো সেগুলো হেলিকপ্টার দিয়ে দেওয়া হয় তাদের থানার উপরে। তো আপনার একটা পর্যায়ে আপনি সকালের একটা ঘটনা দেখবেন, একজন র্যাব সদস্য আমাদের একজন স্টুডেন্টের উপরে গাড়ি চাপা দেয়, মানে সরাসরি গাড়ি চাপা দেয়। এটার ভিডিও কিন্তু আছে, উত্তরার ভিডিও সার্চ করলে পাবেন। সে গাড়ি চাপা দেয়, গাড়ি চাপা দেওয়ার পরেই তখন ছাত্র জনতা বিক্ষিপ্তভাবে এই গাড়িটার উপরে হামলা করে। কারণ তখন খুবই স্বাভাবিক, মানুষের তখন দিবে, কারণ আপনার যখন ভাই মরে যাবে তখন আপনার অবশ্যই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো তখন গাড়িতে অ্যাসল্ট করে, তো অ্যাসল্ট করে হয়তো বিক্ষিপ্ত মানে অনেক মানুষ ছিল এখানে, কারা হয়তো গাড়ি ভাঙছে বা আগুন দিছে সেটা আমরা বলতে পারি না এক্স্যাক্টলি যে ছাত্রই দিছে না দিছে। কারণ হচ্ছে যখন মানে 18 তারিখ 19 তারিখ আপনি যে ফলো করলে দেখবেন উত্তরা লাশের পর লাশ পড়ছে। আমরা এমনও দেখছি যে রেকর্ড বোর্ড পুলিশ ছিঁড়ে নিয়ে গেছে। 18 তারিখের অনেক লাশের আমরা হিসাব পাইনি, অনেক লাশের মানে যারা মারা গেছে তাদের ডেড বডি তো দূরে থাক, তাদের রেকর্ড পর্যন্ত হসপিটালগুলোতে নাই। আপনি ওইখানে আরএমসি হসপিটাল, কুয়েত মৈত্রী, বাংলাদেশ মেডিকেল, এরা যে পরিমাণে আমাদেরকে ছাত্র জনতাকে হেল্প করছে তা অতুলনীয়। এবং সাধারণ মানুষ আমাদেরকে, আমরা কিন্তু আন্দোলনে যখন গিয়েছি আমরা কিন্তু সাথে খাবার নিয়ে যাই নাই, আমাদের কিন্তু খাবারের অভাব হয় নাই, পানির অভাব হয় নাই আন্দোলনের সময়। হাজার হাজার মানুষ আমাদেরকে কেউ খাবার দিছে, কেউ ওষুধ দিয়েছে, কেউ পানি দিছে, কেউ মাস্ক দিছে, মানে সামগ্রিকভাবে মানে জনতা আমাদেরকে যে পরিমাণ বা আমাদের গার্জিয়ানরা যে পরিমাণ আমাদেরকে হেল্প করেছে তার জন্য তাদেরকে সবসময় আমি ধন্যবাদ দিই। তাদের জন্য হয়তো আমরা আন্দোলনটাতে সাকসেস হয়েছি, তারা ছাড়া আসলে আমাদের আন্দোলন আসলে কল্পনা করাই যায় না। না, এই জন্য তো মানে সকলের সম্পৃক্ততা ছিল বলেই তো আজকে সেই বিজয়টা আমরা পেয়েছি। কিন্তু ওই জায়গাটা থাকতে চাই, উত্তরাতে আমরাও শুনেছি এবং আমরা দেখেছি আমাদের অনেক নিউজে সেটা প্রচারিত হয়েছে যে মানে নির্বিচারে হত্যা করা হয়েছে। এটা কি মানে এই সরকারের পেটুয়া বাহিনী বা তাদের যে নিজস্ব লোক বা প্রশাসন, এটা কি তারা করেছে? প্রশাসন করেছে, প্রশাসন এবং তাদের যেই ছাত্রলীগ ধরেন যুবলীগ, তারা একটা টাইমে দিনের বেলা তারা বেশিরভাগ প্রকাশ্যে কমই আসতো। আচ্ছা, তারা বিভিন্ন বিল্ডিং এর উপরে, আপনি তো জানেন উত্তরা বাণিজ্যিক এলাকা, রাস্তা, আমাদের আন্দোলনটা রাস্তার মধ্যে হয়েছে। তো পুলিশ এবং তাদের কিছু বাহিনী তারা বিভিন্ন বিল্ডিং এর উপরে অবস্থান নেয়। আমি একটা জিনিস ফলো করছি, অনেক টাইম ফলো করছি, প্রথম হয়তো আন্দোলনে এই বিষয়গুলো ফলো করি নাই, কিন্তু 18 তারিখ কিছু বিষয় ফলো করলাম যে পুলিশ 2-1টা গুলি করে, কিন্তু আমাদের দেখা গেছে 60-70 জন অ্যাসল্ট হয়ে পড়ে যাচ্ছে। মানে এটা কেন? কিন্তু সেটা হওয়ার কথা, মানে 2-3 জন গুলি করে তো আসলে 2-3 জনই যাবে। হ্যাঁ, একটা রাবার বুলেটে হয়তো 10-12 জন অ্যাসল্ট হতে পারে,
রাবার বুলেটে প্রায় মনে হয় 200 মতো ইয়া থাকে, রাবার বুলেট থাকে একটার ভিতরে। তো হইলে আপনার হয়তো 10 জন হবে, 20 জন হবে, কিন্তু দেখা গেছে 60-70 জন পড়ে যাচ্ছে। তাইলে এটা অবশ্যই তাদের পেটুয়া বাহিনীর ধারাই নির্যাতিত হয়েছে। আপনি আরেকটা ঘটনা দেখবেন 11 নম্বর সেক্টর, তারা ওপেন রাস্তার মধ্যে আমাদের ছাত্রদের উপরে রামদা নিয়ে অ্যাটাক করছে এবং গুলি করছে ওপেন, এইসব ফুটেজ কিন্তু আছে। এবং তারা হেলিকপ্টার থেকে নাকি এখন বলে, আগে বলছে পানি দিছে, তো এখন বলে তারা টিয়ার শেল দিছে। তারা যে ওপেন গুলি করছে এই ফুটেজও কিন্তু অনেক চ্যানেলের কাছে আছে, সেটা আপনারা যাচাই করলেই বুঝতে পারবেন। আমি আরেকটা ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে 19 তারিখের। আমি শারীরিকভাবে 18 তারিখ 19 জুলাই, হ্যাঁ 19 জুলাই। তো 19 জুলাই যখন আন্দোলনে আসি, সকালবেলায় চলে আসি আমি, মানে শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম। আর আমি আমার বাসাটা যে এলাকায়, ওই এলাকায় মানে রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে প্রত্যেক রাস্তাগুলোই কাটা। তো আমাকে অনেক এলাকা ঘুরা তারপর আসতেছে। আর এই এলাকায় অনেক দিন যাবত, তো আমাকে এই এলাকার যারা নেতৃত্ব আছে তারা আমাকে পরিচিত, মানে আমার ওই বিজনেসের কারণে। আপনি তো জানেন যে এই বিজনেস করতে গেলে লোকাল যাদের সাথে পরিচয় থাকতে হয়, তো তারা পরিচিত হওয়ার কারণে আমার বেশি অসুবিধা হয়েছে আন্দোলনে সম্পৃক্ত হতে। তো 19 তারিখ যখন আমি আন্দোলনে আসি, তো বিকালবেলা তো আমার এক ভাই অসুস্থ হয় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে, তো তাকে নিয়ে কুয়েত মৈত্রীতে আমি অবস্থান নিই। আমরা আবার কিন্তু যে মেডিকেলগুলো ছিল সেইগুলোতে আমরা কঠোর পাহারা দিয়েছি, কারণ যাতে ছাত্রলীগ বা অন্য কোনো লোক আইসা হসপিটালগুলা দখল না নিতে পারে, কারণ আমরা তো সেবাটা দরকার ছিল তখন। তো আমাদের প্রত্যেকটা টিম হসপিটালগুলো কভার করছে। তো যখন তাকে নিয়ে যায়, তো আমার এক সন্ধ্যা হয়ে যায়, তো আমার এক ছোট ভাই ফোন দেয় যে ভাই আপনি কোথায়? তো আমি বললাম আমি তো হসপিটালের ভিতরে। পরে বলতেছে ভাই আপনি কিন্তু বের হইেন না, বের হইলে অবস্থা খুব খারাপ, এখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, পুলিশ প্রত্যেকটা মুড়ে মুড়ে দাঁড়ানো, কারণ আমাদের আন্দোলনগুলো 5টা-6টার পরে কিন্তু শেষ হয়ে যেত। আমরা বাসায় মানে গ্রুপিংভাবে বাসায় বিভিন্ন ইউনিভার্সিটি যারা ছিল, যারা ব্যক্তিগতভাবে আসছে, তারা সেফলি চলে যাওয়ার জন্য, কারণ রাত্র হলেই আমাদের উপরে, যখন আমরা একা হয়ে যাই তখন আমাদের উপরে অ্যাটাক হয়। তো আমি আর বেরোতে পারি না হসপিটাল থেকে। তখন দেখা গেছে আমাদের যারা সহযোদ্ধা শহীদ হয়েছে তাদের সাথে আমার রাত্রি যাপন করতে হয়েছে। তো এরকম পরিস্থিতির শিকার আমরা হয়েছি, যে মানসিক, শারীরিক দুনো দিক দিয়ে। যেমন আমার পরিবারেও অনেক হুমকি ধমকি আসছে, তারপরও আসলে আন্দোলন থেকে দমে যায় নাই। চিন্তা করেছি যে আন্দোলনটা চালায় নিতে হবে আমার আগামীর প্রজন্মের জন্য, আমার জন্য না, আমার তো শেষ, কিন্তু আমার আগামীর প্রজন্ম যাতে সুন্দরভাবে থাকতে পারে, সুন্দরভাবে একটা চাকরির অধিকার পায়, সেজন্য আন্দোলনটাকে, ওই উদ্দেশ্য নিয়েই তো আসলে আন্দোলনে নেমেছিলেন। ফয়সাল, 18 তারিখে আপনি যে বারবার বলছিলেন যে আপনার অসুস্থতা, আপনি 18 তারিখে গুলিবিদ্ধ হন। হ্যাঁ, গুলিবিদ্ধ হই। এই প্রেক্ষাপটে একটু আমাদেরকে বলুন তো, মানে কোথায় আপনি গুলিবিদ্ধ হলেন? এবং গুলিবিদ্ধটা হচ্ছে আপনার আজিমপুর যে ফুটওভার ব্রিজটা, ফুটওভার ব্রিজের নিচে। তো আমি পিছন দিকে চলে আসতেছি, তো আমি বললাম না যে আমাদের কিছু ভাই সামনে বসা ছিল, তখন গুলি করছে। তো তখন আমি যখন পিছন দিকে আগাইতেছি, গুলিটা পিছন থেকে আসে, মানে আমি আমার পিছন থেকে আসে লেগে। তো আমি তো আর জানি না, তখন হুট করে পড়ে যাই, হঠাৎ করে গুলি লাগছে, তো পড়ে যাই। তো কোথায় লাগলো গুলিটা? পিছনে, মাথার এখানে এখনো একটা আছে। তো রাবার বুলেট এখনো একটা আছে, এটা অপারেশন করতে হবে। তো যখন এই পরিস্থিতি হয় তখন আমি পড়ে যাই নিচে, তো ব্লাড পড়তেছে। তো আমার কিছু ভাই, আমি চিনি না কাউকে ওখানে, কিন্তু আন্দোলনের সময় কেউ কারো চিনে না, দুই একটা মানে যারা নেতৃত্ব দিয়েছে 3-4 জন, তাদেরকে ছাড়া কেউ চিনে না, কারণ সবাই এক একজন ভিন্নভাবে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো আমার 3-4 জন ভাই আমারে ধইরা আরএমসিতে নিয়ে গেল, তখন 2টা বুলেট বের করে দিল, কিন্তু আমি তাদেরকে চিনি না। আমরা যারা, যেরকম অনেক ভাই অসুস্থ হয়েছে, অনেকের লাশ নিয়ে গেছি। আপনাকে 18 তারিখে একটা ঘটনা বলবো, যে উত্তরা থানার সামনে আমার এক ভাইকে মেরে ফেলে রাখছে, আমাদের লাশ পর্যন্ত দেয় নাই। আমার কাছে ভিডিও আছে, ভিডিও চাইলে আমি দিতে পারবো। থানাতে রেখে দিয়েছে? থানার সামনে না, রাস্তার মধ্যে ফেলে রাখছে। আচ্ছা, রাস্তার মধ্যে আপনার আমির কমপ্লেক্সের সাথের যে ভবনটা, এই ভবনের সিঁড়ির মধ্যে তার লাশ ফেলে রাখছে। আর এই পাশে দিয়া যে গেট ছিল, কেসি গেট ছিল, আমরা বারবার ওই আমির কমপ্লেক্সের সাথের যে ভবনটার নামটা আমার খেয়াল নাই, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি যে ভাই আমরা লাশটা আনবো, শুধু আমাদের গেটটা খুলে দেন। তারা আমাদের অনেক, মানে 2 ঘন্টা 3 ঘন্টা হয়তো, তখন আমার ভাইটা কারা, মানে দোকান মালিক যারা, এই ভবন মালিক, তারা দিচ্ছে না, কারণ হয়তো তারা তখন ভয়ে ছিল হয়তো কোনো কিছু বা যেটাই হোক। আমার ভাইটা হয়তো তখনও মারা যায় নাই, কিন্তু আমরা 3-4 ঘন্টা আমাদের ঘোরানোর পরে
তার অনুমতি পাওয়ার পরে তারা আমাকে দরজা খুলে দেয়, তারপরে আমরা লাশটা কালেক্ট করি। কিন্তু যখন সে জীবিত ছিল আমরা তাকে বাঁচাইতে পারি নাই। এই বিষয়গুলা, আমি একটা বিষয় বলবো যে আমি রক্ত দেখতে মানে খুব সহ্য হতো না, কিন্তু এই জুলাই আগস্টের অভ্যুত্থানে আমি এত পরিমাণ রক্ত দেখছি যে আমার এখনও মানে যে ট্রমাটা কাটে নাই। যে তারপর আমি আরেকটা ঘটনা বলবো যে আপনার হচ্ছে আমি 4 তারিখ যখন কর্মসূচি ঘোষণা করার পরে আমার ভাই ফোন দেয়, বলে যে তুই কোথায় আছিস। 4 তারিখ মানে 4 আগস্ট, যেটা আমাদের এক দফাতে চলে আসে, লং মার্চের যেটা। হ্যাঁ, লং মার্চ টু ঢাকা। আমি প্রথম কর্মসূচি 2 দিনের ঘোষণা করি। আমাদের তখন টেলিগ্রামটা অ্যাক্টিভ ছিল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক তো ব্যান করা ছিল, কোনো ব্যবহার করতে পারতেন না, আপনার ইন্টারনেট ক্র্যাকডাউন ছিল না, তো টেলিগ্রামে আমাকে মেসেজ আসে। তো তখন কিন্তু ব্রডব্যান্ড ফোন তো ব্যবহার করতেন, হ্যাঁ, ফোন ব্যবহার করতে পারতেন, এবং ব্রডব্যান্ড ইন্টারনেটটা স্বাভাবিক ছিল ওই দিন, শুধু 4 তারিখ ওই দিন স্বাভাবিক ছিল। তারপরে ঘোষণার পর আপনার ইন্টারনেট ক্র্যাকডাউন পুরোটাই বন্ধ করে দেয়। তো যখন আমাকে ফার্স্ট মেসেজ আসে আমাদের টেলিগ্রাম গ্রুপে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে, টেলিগ্রামটা কিভাবে ব্যবহার করতেন? টেলিগ্রাম আমরা VPN এর মাধ্যমে ইউজ করতাম। তো টেলিগ্রামে মেসেজ আসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে টেলিগ্রাম গ্রুপ, ওইখানে মেসেজ আসে যে আমাদের 2 দিনের কর্মসূচি, 5 তারিখ এবং 6 তারিখ। 6 তারিখ আমাদের লং মার্চ ছিল ঢাকা টু ইয়া। তো আমি এটা ঘোষণা করে আমি রাজুক কলেজে চলে যাই। যে আমি যেহেতু আমাদের উপরে অ্যাটাকটা বেশি হয়, যে ওরা চেষ্টা করছে যে যারা নেতৃত্ব দেয় তাদেরকে যদি কিছু করতে পারি তাহলে বাকিরা আসলে স্তীমিত হয়ে যাবে। তো যখন আমি চলে আসি, তো আমার কাছে সেন্ট্রাল থেকে একজন ফোন দেয় যে ভাই কর্মসূচি চেঞ্জ হয়েছে, আমাদের আজকে এই পরিমাণে যাত্রাবাড়িতে লাশ পড়তেছে যে আমরা আর বসে থাকতে পারবো না। তখন যে আপনি ভাই ঘোষণা দেন যে উত্তরাতে আপাতত আপনি গিয়ে বলেন যে সবাই দাঁড়া করে। আমি ওইখানে 3:30টায় বলে আসছি যে আমরা 4টার সময় রাস্তা ক্লিয়ার করে দিব। আল্লাহরই যে একটা অশেষ রহমত ছিল, তারা কারা মানে ছাড়ে নাই, তারা সবাই রাজপথ ছাড়ে নাই, তারা সবাই অবস্থান নিয়ে। তো আমি তখন আবার আসি, রিকশায় দাঁড়ায়, তখন আমি বলি যে আমাদের আর কোনো ব্যবস্থা নাই, আমাদের আর কোনো কালক্ষেপণ করার কোনো সুযোগ নাই, যে আমাদের কালকেই লং মার্চ টু ঢাকা এবং গণভবন আমরা যেভাবেই হোক আমরা দখলে নিব। আপনি এটা জেনে খুশি হবেন যে প্রথম ইয়াটা কিন্তু ওইখান থেকে ভাঙে, প্রথম আন্দোলন উত্তরা থেকে কিন্তু ব্যারিকেড ভাঙে আর্মিদের, গণভবনের দিকে কারফিউটা গণভবনের দিকে। এইখানে আপনারা 2 দিনের কর্মসূচি দিয়েছিলেন, হ্যাঁ, আপনারা 5 এবং 6। তো আপনারা একদিন যে পিছিয়ে নিয়ে আসলেন, এইটার কারণটা কি? ওই যে বললাম যে ওই দিন প্রচুর লাশ পড়েছিল। আপনার 4 তারিখের আপনার যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেটা আমরা আর সহ্য করতে পারি নাই, সেই কারণে আমাদের 6 তারিখের কর্মসূচি আমরা 5 তারিখে নিয়ে আসি। 5 তারিখে নিয়ে আসি, সেন্ট্রালি সব জায়গায় আপনারা তখন ওই মুহূর্তে সবাইকে জানিয়ে দেওয়া হয়, এবং আপনার কিছু ভিডিও ফুটেজও আপনার পোস্ট করি, যে আপনার দেখবেন 9 দফার মধ্যে গুলি করে তারপরে 1 দফা বানানো হয়, কিছু মিমস তৈরি করা হয়, কিছু ভিডিও তৈরি করা। তখন আপনাদের দাবি একটা জায়গায় ছিল, তখন সরকার হটানোই আমাদের, গণ অভ্যুত্থান করাই আমাদের একটা দাবি চলে আসছিল। কিন্তু এটা কিন্তু আমাদের 4 তারিখেও কোনো সরকার হটানোর কোনো ফয়সাল, আমার এটা একটা ব্যক্তিগত জানা, সেটা হচ্ছে ধরেন আপনারা তো কোটা আন্দোলনের জন্য এই রাজপথে নামলেন, হ্যাঁ, তো এইটা তো সরকারিভাবে যখন আদালত থেকে রায় হলো, তো আপনাদের এই রায়টা তো মেনে নেওয়া হলো, আপনার দাবিটা মেনে নেওয়া হলো না? দাবিটা মেনে নেওয়া হলো না। আমরা দাবিটা কেন মেনে নেই নাই সেটা আমি পিছনের কথা বলবো। 2018 তো আপনি কিন্তু একটা পরিবর্তনের ব্যাপারটা দেখেছিলেন, যে সরকার কিভাবে আমাদের সাথে তামাশা করেছিল, যে একটা পরিবর্তন দিয়ে যে কোঠা ব্যবস্থাটাই থাকবে না, কিন্তু তারা ওই রায়ের মধ্যে আবার 5% আপনি একটা বিষয় মনে করবেন, সরকার কি আবেগের জায়গা? না, সরকার প্রধান নাকি সে আবেগে বা রাগান্বিত? আপনি হচ্ছে রাষ্ট্রপ্রধান, আপনি কেন রাগান্বিত হয়ে আপনি কেন একটা ব্যক্তিগত জায়গায় গিয়ে আপনি কেন রাগান্বিত হয়ে এটা করবেন? একটা রাষ্ট্র কিন্তু মানে আপনার যখন একটা সিদ্ধান্ত আসে সেটা সুন্দরভাবেই আসে। আপনি রাগ করে বললেন যে কোনো কোঠা থাকবে না, এটা কেন? না, এটা ব্যক্তিগততার বিষয়, আমরা ব্যক্তিগততার জায়গাতে যেতে চাচ্ছি না। আমি বলছি যে সুপ্রিম কোর্ট থেকে যখন রায়টা হলো, তখন কোটা যে রায়টা হলো সেই রায়ে আপনারা সন্তুষ্ট না? না, আমরা সন্তুষ্ট না। আমরা তো ওই যে বললাম যে 18 ব্যাপারটা, 18 তো কিন্তু একটা বিষয় একই রকমের প্রহসনের জায়গা, আমি বলবো এটা প্রহসনটা চলে এসেছিল, হ্যাঁ। তো আমরা বারবারই কিন্তু বলেছিলাম যে আমরা সরকারের কাছে চাই, সরকারের কাছে সুষ্ঠু একটা
সিদ্ধান্ত চাই। এটা আপনি কিন্তু দেখলে বলবেন, বুঝতে পারবেন যে আমরা বারবারই কি বলছি, আমরা কিন্তু কোর্টের দিকে আমরা যাই নাই। আমরা কোর্টকে বলছি এটা কোর্টের সিদ্ধান্ত না, এটা সরকারের সিদ্ধান্ত। সরকার যদি চায় তাহলে এটা সুন্দরভাবে একটা সিদ্ধান্ত আসতো, কিন্তু এই সরকার চায় নাই। এই সরকার ঢালাওভাবে আমাদেরকে রাজাকার। তাহলে কি আমরা বলবো যে এইটা, আমি রাজাকারের প্রশ্নে আসবো, আমি তাহলে কি এটা আমি কি ধরে নেব যে আপনারা প্রথমে যে 9 দফাটা দিলেন সেখান থেকে আপনারা এক দফা এসে দাঁড়ালেন? হ্যাঁ, এই এক দফা এসে দাঁড়ানোর প্রেক্ষাপট কি এরকম যে আমার ভাইগুলো নির্বিচারে তাদেরকে মারা হলো? আমরা কিন্তু 29শে জুলাই 31শে জুলাইও বলি নাই যে আমাদের এক দফা। আমরা 3 তারিখেও বলি না এক দফা। 4 তারিখে কখন বলছি? যখন পরিস্থিতি খারাপের দিকে, যখন মানুষ আর পরিস্থিতি পিছনে আসার কোনো সুযোগ ছিল না, বা পিছনে গিয়ে কথা বলার সুযোগ ছিল না। যখন আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়ে গেল, তখন এই শহীদের রক্তের সাথে আমাদের আর বেইমানি করার কোনো সুযোগ ছিল না। তো আমরা ওই কারণেই আমরা মনে করেছি যে এই সরকার আর থাকার কোনো সুযোগ নাই, এটা গণ-অভ্যুত্থানই চলে যাবে। তখনই আমরা সিদ্ধান্ত নেই যে ছাত্র জনতার একটা গণ-অভ্যুত্থান দরকার। তখনই আসলে এই সিদ্ধান্তটা চলে আসে। একটা বিষয় মানে অনেকভাবে বিতর্কিত, এটা যারা আমাদের এখানে বুদ্ধিজীবী আছেন তাদের থেকে শুরু করে শুরুর দিকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপারটা প্রভাবিত হয়েছে। সেটা হচ্ছে কিরকম যে রাজাকার শব্দটা আপনারা বলছিলেন যে মানে আমরা রাজাকার, তো এইটা আপনারা শুরু থেকে নিজেদেরকে রাজাকার কেন বলছিলেন? আপনি দেখেন, আমরা স্লোগানটা হয়তো প্রথম একটা স্লোগান হয়তো একটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বা ভুলভাবে কেউ দিয়েছে। আমরা কিন্তু নিজেকে রাজাকার দাবি করিনি। আমরা বলেছিলাম যে কে বলেছে রাজাকার, এইভাবে বলেছিলাম যে আমরা রাজাকার কেন, আমরা রাজাকার না। আমাদের ওই ইয়ার পরে কিন্তু আমাদের একটা প্রশ্নবিদ্ধ চিহ্ন ছিল যে রাজাকার আমরা কি রাজাকার, এই রকম একটা প্রশ্নবিদ্ধ চিহ্ন ছিল। মানে এই রাজাকারটা কি আপনারা যখন তৎকালীন প্রধানমন্ত্রী উনি বললেন সব রাজাকার, সে বলার পরে আমরা এটা প্রতিবাদ করেছি। কিন্তু তার আগে কি আপনারা নিজেদেরকে রাজাকার বলছিলেন? না, এর আগে আপনি কোনো ভিডিও ফুটেজ দেখাইতে পারবেন না। প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার পরে আমরা রাত 11টা কি 12টার সময় এই স্লোগান নিয়ে রাজপথে নামি। আমরা কিন্তু এর আগে কখনোই বলি নাই যে আমরা রাজাকার। যখন উনি ফেসিস হাসিনা যখন বলে যে ঢালাওভাবে যে রাজাকার মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না, রাজাকারের সন্তানরা, আপনি রাজাকার কাকে বললেন? আচ্ছা, ওইটার প্রতিবাদে তখন আপনারা রাজাকার বলছিলেন? ওইটার প্রতিবাদে আমরা এটা প্রতিবাদ জানাইছি, এটা প্রতিবাদের ভাষা। এটা তখন কোনো নিজেদেরকে রাজাকার দাবি করা না। আপনি ধরেন বাংলাদেশের যারা করছে, এখানে কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানরাও ছিল, মুক্তিযোদ্ধার নাতিরাও ছিল, তারাও তো কিন্তু নিজেদেরকে রাজাকার দাবি করছে। কেন? এটা হচ্ছে জাস্ট একটা প্রতিবাদের ভাষা ছিল। তখন আন্দোলনের সময় অনেক প্রতিবাদী ভাষা থাকে, সেটা প্রকাশ করতে হয়। এখন আপনি ধরেন আমরা যখন নিজেদেরকে তো রাজাকার দাবি করি না, আমরা প্রশ্ন করেছি আমরা কি রাজাকার কিনা। আমাদেরকে রাজাকার কে বানাইছে? আমাদেরকে রাজাকার সরকার বলেছে, আমরা কিন্তু বলি নাই। আমাদেরকে উনি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে রাজাকার বলেছে, আমরা জাস্ট ওটার প্রতিবাদ করেছি। আচ্ছা, তারপরে আপনারা এটা বললেন, তারপর আপনারা পরের লাইন যোগ করলেন কে বলেছে স্বৈরাচার। আচ্ছা, এবার 19 তারিখে 19শে জুলাই উত্তরাতে একটা ভয়ঙ্কর রকমের ম্যাসাকার হয়, যেটাতে আপনি একদম সরাসরি উপস্থিত ছিলেন। আমি ওই প্রেক্ষাপটটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। তখন কি ঘটেছিল? মানে উত্তরাতে আমরা জানি, আমরা মিডিয়ার, আপনি জানেন যে মিডিয়া কিন্তু আপনি শুরু থেকে বলছিলেন, যদিও ওই কারফিউর সময় সংবাদটা করে না, বিষয়টা একেবারেই ওরম না। মিডিয়া কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে সাপোর্ট করেছে আপনাদের আন্দোলনকে, সর্ব জায়গা থেকে। আমি কিন্তু সেটাও বলেছি যে সাপোর্ট করেছে, কিন্তু সরকারের কারণে তারা অনেক কিছু পাবলিশ করতে পারে নাই, যেটা হচ্ছে পাবলিশ করার দরকার ছিল ওই সময়। কারণ সরকার তাদেরকে হয়তো যারা মিডিয়ার মালিক ছিল তাদেরকে প্রেশারাইজ করছে যে ভিডিও ফুটেজগুলো খুবই কম জায়গায়। যাই হোক, যতটুকু মানে যেই বিষয়গুলা বেশি সেন্সিটিভ ছিল, আমি উত্তরাতে অনেক ভিডিওই পাই নাই, অনেক কোনো চ্যানেলই ছিল না। আমি জানি না যে তারা কোনো বিল্ডিংয়ে ছিল কিনা, আমি আসলে কোনো মিডিয়া কভারেজ তখন পাই নাই। আমি যেটা, তবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ফেসবুক বা যদিও ইন্টারনেট ক্র্যাকডাউন ছিল, কিন্তু তারপরেও নানা রকম ভাবে যারা ওখানে কিন্তু অনেক তথ্যগুলো আসছে যেটা আসলে ওইভাবে প্রকাশিত হয়নি, যে কতজন মারা গেছে, তাদের কি অবস্থা, সেই প্রেক্ষাপটটা আমরা 19 তারিখের প্রেক্ষাপট একটু যেতে চাই। আচ্ছা, 19 তারিখ হচ্ছে আমি আসি, অনেক জায়গা ঘুরে আমাকে আসতে হয়, যেহেতু ওইখানে আমি বললাম আমি পরিচিত ছিলাম।
তো আমি মানে এক ধরনের ছদ্মবেশের মতো করে ছদ্মবেশের মধ্যে মাস্ক পরে তারপরে ক্যাপ লাগায় তারপরে বিভিন্নভাবে যেভাবে নিজেকে আড়াল করা যায় তখন আমি আপনার হচ্ছে আজিমপুর রেলগেট দিয়ে ঢুকে তারপরে আপনার কুয়েত মৈত্রী হসপিটালের এদিকে চলে আসি। তো যখন আপনার বিষয়টা হচ্ছে আমরা যখন আস্তে আস্তে জমায়েত হই, জমায়েতের টাইমটা ছিল আমাদের 10টা 11টা এই টাইমে। তো তখন এর আগেই ছাত্রলীগ অবস্থান নেয় ওইখানে। আচ্ছা, আপনার হচ্ছে কুয়েত মৈত্রী হসপিটালের যে বিএনএস সেন্টারের রাস্তার মধ্যে আর্মি এবং ছাত্র মানে সরকারের পেটোয়া বাহিনী, ওইখানে পুলিশ, ওরা ওইখানে অবস্থান নেয়। তো অবস্থান নেওয়ার পরে আমি ওই দিক থেকে আসতেছি, তো আমার এখানে অবস্থান নেওয়ার কোনো সুযোগ ছিল না। তো আমি আবার ঘুরে আপনার হাউস বিল্ডিং যাই। তো হাউস বিল্ডিং তখন দেখি যে আপনার মাইলস্টোন কলেজ এদিকে আসতেছে আর উত্তরা হাই স্কুল ওরা আসতেছে। তো তখন আমি ওদের সাথে মুভ করে আবার ওদেরকে ধাওয়া দিই, যারা ছাত্রলীগের লোক ছিল। তো পুলিশ আস্তে আস্তে পিছনে আপনার উত্তরা থানার দিকে চলে যায়। উত্তরা থানাটা তো হয়তো আপনি চিনেন, যে আজিমপুরের দিকে। তো উত্তরা থানার দিকে তারা আস্তে আস্তে অবস্থান নেয়। তখন আমরা ওইখানে স্লোগান বা করি। তারপর যখন আমরা সামনের দিকে অগ্রসর হই, আমাদের একটা ছিল যে আমরা এয়ারপোর্টের সামনে অবস্থান নেব, আমাদের চিন্তাধারা ছিল। তো তার এর আগের দিন মনে হয় প্রধানমন্ত্রী দেশে আসে, শেখ হাসিনা। তো তখন আমাদের চিন্তাধারা ছিল যে আমরা এয়ারপোর্টটাকে কোনোভাবে বন্ধ করতে পারি কিনা, তাইলে হয়তো আমাদের আন্তর্জাতিক মিডিয়ার যে কভারেজটা, আমরা কিন্তু তখন এটা নজরটা পাওয়ার জন্য হয়তো আমাদের ছিল আমরা এয়ারপোর্টটার দিকে আমরা যদি ওখানে গিয়ে অবস্থান নেই, হয়তো ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো ছিল তারা হয়তো আমরা তাদের নজরে আসতে পারবো। কারণ ইন্টারনেট ক্র্যাকডাউনের কারণে আমরা অনেক ফুটেজ অনেক চ্যানেলের কাছে পাঠাইতে পারি নাই, বা তারাও বাংলাদেশ থেকে পাঠাইতে পারে নাই বিভিন্ন মিডিয়ার কাছে। তো তখন যখন আমরা ওইখানে অবস্থান নেই, তখন একের পর এক প্রথম আমাদের তাদের সাথে কথা কাটাকাটি হয়, তারা আমাদের কোনোভাবে অবস্থান নিতে দিবে না। তো আমরা তখন বলি যে না, আমরা মরে যাবো, তাও রাস্তা ছাড়বো না যেভাবেই হোক। তো তখন আমরা রাস্তায় অবস্থান নেই, তারপর একের পর এক গুলি করে আমাদের একজন ভাই শহীদ হতে থাকে, একজন মুরব্বীও শহীদ হয় ওই দিন। সে আমাদের মনে হয় সম্ভবত সে রিক্সা চালক ছিল, সে আমাদের আন্দোলনে অনেক হেল্প করছে। বিভিন্ন আমাদের যারা আহত হয়েছে তাদেরকে হসপিটালে নিয়ে গেছে তার রিক্সা দিয়ে, বা যেভাবে সে সহযোগিতা করছে। তো উনি শহীদ হয়ে যায়, মানে ডেডি রাস্তায় স্পট। আপনি একটা জিনিস চিন্তা করবেন, পুলিশ যদি একটা রাবার বুলেট দিয়ে কিন্তু একটা মানুষ সাথে সাথে মারা যায় না, তাহলে ওইখানে আপনার কি গুলি করা হলো? অবশ্যই তারা গুলি করছে। তো তারা কিন্তু বারবার বলেছে যে তারা হত্যাকাণ্ড করে নাই। তাহলে হত্যাকাণ্ডগুলো কারা করেছে সেইগুলো তো তারা এখন পর্যন্ত প্রকাশ করতে পারে নাই। যদি হত্যাকাণ্ড তারাই না করে থাকে, পুলিশ যদি না করে থাকে, তাহলে এই পুলিশ তো সরাসরি গুলি করছে, তাহলে এটা অন্য কেউ কিভাবে? সাদা পোশাকধারীরাও গুলি করছে। তারা কিন্তু সবসময় একটা দলের বা একটা গোষ্ঠীর উপরে দায় চাপাতে চেষ্টা করছে আন্দোলনের সময়। এটা শুরু থেকেই আমরা দেখেছি, সেটা কিন্তু তারা প্রমাণ করতে পারে নাই, এখনো তারা সেই প্রমাণ কিন্তু দিতে পারে নাই যে এই গোষ্ঠীটাই আসলে আন্দোলন করেছে, আপনার এই হত্যাকাণ্ডগুলো করেছে। আপনি মিরপুরের মেট্রো রেলের কথা বলেন, মেট্রো রেলে বলছে যে ছাত্র জনতা আগুন দিছে, কিন্তু পরবর্তীতে একটা রিপোর্ট প্রকাশ হলো যে ওই এলাকার বাস এবং শ্রমিক মালিকরা মেট্রো রেলে আগুন দিছে। কেন? তারা পায় না, তাদের যাত্রী পায় না, এই কারণে মেট্রোর কারণে তাদের যাত্রী সংখ্যা কমে গেছে, এই কারণে। এটা কিন্তু আপনার নিউজেও চলে আসছে। তো একটা বিষয় হচ্ছে, এই দেশে একটা সময় এমন হয় যে আপনি কথা বললে আপনাকে রাজাকার ট্যাগ দেওয়া হয়, আপনাকে পাকিস্তান চলে যেতে হয়। এখন ধরেন আমি এই দেশে ছোট থেকে বড় হয়েছি, আমার বাপ দাদা সবাই এখানে, তো আমি কেন আমার জন্মভূমি, আমি কেন বাক স্বাধীনতা, আমি একটা কথা বললে আমার কথাটা পছন্দ হইলো না, এর জন্য কেন আমাকে রাজাকার বলতে হবে? এই দেশে রাজাকার হচ্ছে সবচেয়ে বড় গালি, এরপরে আর কোনো গালি নাই। রাজাকার কখন মানুষ হয়? যখন সে দেশের সাথে দেশদ্রোহিতা করে, দেশের বিভিন্ন আমরা যে কথাগুলো বলছি সেটা কি আমরা একবারও দেশের বিরুদ্ধে বলছি? আমাদের আন্দোলনটা কি ছিল? একটা কোঠা বৈষম্যের উপরে। আপনি দেখেন, একটা মানুষ, আপনি মেধাবী, আপনি 90 পেয়েও আপনার চাকরি হচ্ছে না, আরেকজন 40 পেয়ে চাকরি হচ্ছে, তাহলে আপনি এই বৈষম্যটা কিভাবে দেখবেন?
এবং আপনার স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা অনেকভাবে শুনেছি, অনেক নিউজে শুনেছি যে ভুয়া মুক্তিযোদ্ধা এই সরকার নিজেদের লোকদের তৈরি করে দিয়ে তারা নিজেরা যাতে বিভিন্নভাবে ক্ষমতা দখল করতে পারে, মুষ্টিবদ্ধভাবে তারা এই লোকগুলোকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় তারা নিয়োগ দিয়ে রাখছে। বেশিরভাগই আপনার এখনও আপনি যদি মুক্তিযোদ্ধার করেন তাহলে আপনার এই 50,000-এর মধ্যে 40,000-ই ভুয়া মুক্তিযোদ্ধা পাবেন। না, সেটা তো বিভিন্ন আলোচনায় এসেছে, বারবার কিন্তু এটা গণমাধ্যমে বা পত্রিকাতে দেখেছি যে মুক্তিযোদ্ধাদের ছড়াছড়ি। হ্যাঁ, এত মুক্তিযোদ্ধা কোথায় ছিল আসলে? এটা একটা প্রশ্ন, এটা বড় প্রশ্ন জাতির কাছে, যে মুক্তিযোদ্ধারা, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারাও মাঝে মাঝে নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলতেও তারা বোধহয় লজ্জা পড়তো যে আমরা আসলে মুক্তিযোদ্ধা কিনা। এবং এই ধরনের কথাও আসছে যে ধরেন একটা মুক্তিযোদ্ধা যদি 1971 সনে তার বয়স যদি 10 হয়, 54 বছর পরে তার বয়স হওয়ার কথা 64, তাহলে সে কেন কোটা আন্দোলনে দাঁড়াচ্ছে? সে পাচ্ছে না, তার ছেলের জন্য দাঁড়াচ্ছে, তার ছেলে, তার নাতির জন্য, তারা কত জনম ধরে যাবে। এটা তারও আন্দোলনে তাদের বংশধররাও ছিলেন, এবং এটা অনেক বিতর্কিত বিষয়। আমি 19 তারিখেরটা কেন ওখানে যাচ্ছি, যে ওই যে ম্যাসাকারটা উত্তরাতে যে নির্বিচারে হলো এবং প্রচন্ড অনেক লাশ তারা ফেলে দিল রাস্তার মধ্যে, এবং তাদেরকে ওখান থেকে রেস্কিউ করার জন্য সুযোগটাও দিচ্ছিল না। আনুমানিক কেমন হতে পারে সংখ্যা? আমি আমি তো কুয়েত মৈত্রী হসপিটালের আশেপাশেই ছিলাম, এই এরিয়াতে। ওই দিকের ব্যাপারটা আমি জানি না। আমার এখানে আনুমানিক 15 থেকে 20 জনের ওই দিন লাশ পড়ে, এবং সেটা কিছু লাশ আমি হস্তান্তর করে আসি, এবং কিছু লাশ হসপিটালের মেঝেতে পড়ে থাকে। মেঝে বলতে গেলে আপনার ওয়াশরুমের মধ্যে, মানে জায়গা ছিল না, এত পরিমাণ আহত মানুষ ছিল। ওয়াশরুমের মধ্যে 4-5টা, আমার কাছে ছবি আছে, আমি দিবনে, 4-5টা লাশ এভাবে শুয়ায় রাখে। মানে ডেড বডি কারোর কাছে যে হস্তান্তর করবে ওই পরিবারের কোনো সুযোগ ছিল না, কারণ ইন্টারনেট ছিল না। আমরা তো বেশিরভাগ মানুষের তথ্য যাচাই করি ইন্টারনেটের মাধ্যমে। সবার তো আইডি কার্ড না, সবাই স্টুডেন্ট না। বেশিরভাগই ওই দিন মারা গেছে পথচারী, তারপর দেখা গেছে সাধারণ জনতা যারা আন্দোলনে আসছে। দেখা গেছে এমনও হচ্ছে আমাদের রিক্সাওয়ালা ভাই আমাদের আন্দোলনে অংশগ্রহণ করছে, আমাদের পানি এনে দিছে, কিন্তু তার পরিচয় তো আমরা জানি না। তার আন্দোলনের সময় তো পরিচয় নেওয়ারও কোনো সুযোগ ছিল না। এমন অনেক ঘটনা হয়েছে যে এমন অনেক লাশ তারা নিয়ে গেছে হসপিটাল থেকে, মানে গুম করে দিয়েছে। তো এরকম ঘটনা ঘটছে যে আমরা লাশ রেখে আসছি 10টা, আমরা গিয়ে 2টা পাচ্ছি, এবং বাকি যে রেজিস্টার হয়েছে ওই পিসটাও নাই এখানে। এরকম থানার পুলিশরা বারবার করেছে। আপনি অনেক ঘটনা দেখবেন, যে একটা ঘটনা দেখেন যে পুলিশ লাশ এক জায়গায় স্তূপ করে আগুন ধরায় দিছে, এই ঘটনা কিন্তু ঘটেছে। তো উত্তরা 19 তারিখের যে ঘটনাটা, অনেক লাশ পড়ার পর, তো আমি মানে বিকালের দিকে একজন ভাই অ্যাসল্ট হয়, গুলি লাগে তার, তো তারে নিয়ে আমি হসপিটালে ঢুকি বিএনএস থেকে। হসপিটালে ঢোকার পরে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার পরে তো আমার একটা ছোটো ভাই ফোন করে যে ভাই কোথায় আছেন? তো আমি বললাম আমি মেডিকেলে। তো বলতেছে যে ভাই আপনি বের হয়েন না, আপনি মেডিকেলেই থাকেন, যে কোনো জায়গায়। তো আমার একটা পর্যায়ে দেখা গেছে যে হসপিটালের ভিতরেও আপনার আওয়ামী লীগের যেই পেটুয়া বাহিনী তারা সার্চ করছে, পুলিশ আসতেছে। তো দেখা গেছে লাশের সাথে আমার রাত্রি যাপন করতেছে। এটা হচ্ছে মানে আমার জীবনের মধ্যে হয়তো ভয়ঙ্কর রাত, যে নিজেকে বাঁচানোর জন্য আমাদের শহীদ ভাইদের সাথে আমার রাত্রি যাপন করতে হয়েছে। তো তারপর আমি 20 তারিখ সকালবেলা ওইখান থেকে বের হই। তো এভাবেই আসলে আমাদের আন্দোলন হ্যাঁ, আমাদের শহীদ ভাইদের সাথে আমি অবস্থায় ছিলাম, কারণ নিজের জীবনটাকে বাঁচানোর জন্য, যে আমি যদি বাঁচি তাহলে হয়তো কালকে আন্দোলনটা শুরু হবে বা নতুনভাবে কিছু হবে, বেগবান হবে, এরকম চিন্তাধারা নিয়ে আমি রাত্রি যাপন করছি। আপনাকে আমি আন্দোলনের সময় কি বলবো, যে আমি 1 মিনিটের জন্য ঘুমাইতে পারি না আন্দোলনের সময়। রাত্রে মনে হয় না যে 1 মিনিটের জন্য, যে কোনো একটা গাড়ি গেলেই উঠে বসে যেতাম, যে ইনি পুলিশের গাড়ি আসছে বা ডিবির গাড়ি আসছে, তুলে নিয়ে যাবে। আমি কনস্ট্রাকশন সাইডে তো দেখা গেছে আমি বিল্ডিংয়ের ছাদে বসে থাকতাম, মোবাইলের চার্জার নিয়ে এবং ইলেকট্রিক লাইন নিয়ে আমি ছাদে বসে থাকতাম, ছাদের টাঙ্কির উপরে বসে মোবাইল চার্জ দিতাম। শুধু আমার তো তখন মোবাইলের চার্জের দরকার ছিল, কারণ যোগাযোগ করার মাধ্যমে শুধু ফোন ছিল, আর কোনো যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না। মাঝে মধ্যে দেখতেন ইন্টারনেট স্লো করে দিত, নেটওয়ার্কও কিন্তু স্লো করে দিত মোবাইল ইন্টারনেটের। যে আমার দেখা গেছে আমি কিন্তু আমার ফোন নিয়ে থাকতাম ঠিকই, কিন্তু আমার ফোন অফ থাকতো, সুইচ অফ থাকতো।
আমি যে বাসায় থাকতাম ওই বাসা থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে গিয়ে ফোন অন করতাম, অন করে কথা বলতাম, আমাদের যারা সেন্ট্রালি যারা লিড দিছে তাদের সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে কথা বলতাম, কথা বলে ওইখানে আবার ফোনটা সুইচ অফ করে আবার আমি আমার বাসার দিকে ব্যাক করতাম। এভাবেই আন্দোলনটা আসলে সামনের দিকে অগ্রসর হয়েছে। আপনি 19 তারিখের পরে আপনি গ্রেপ্তার হলেন কবে? আমি গ্রেপ্তার হই হচ্ছে 4 তারিখ, যখন এক দফার ঘোষণা হয়। আচ্ছা, এক দফার ঘোষণাটা আপনি দিলেন, দেওয়ার পর আপনি গ্রেফতার হলেন। ঘোষণা দেওয়ার পরে ওইখানে তো অনেক হাজার হাজার ফোন ছিল, তো সবাই ভিডিও করছে, হয়তো এই ভিডিওগুলো পুলিশের কাছে বা স্থানীয় যারা নেতৃত্ব ছিল, আপনার 18 আসনের যে এমপি উনি থানাতে ফোন দেয়। থানাতে ফোন দেওয়ার পরে 18 আসনের এমপি তখন কে ছিল? খসরু চৌধুরী। তো উনি আপনার উত্তরা থানায়, তারপর দক্ষিণখান থানায়, যেহেতু আমার বাসাটা দক্ষিণখান পড়েছে, তো দোনো জায়গায় ফোন দেয়। তো এইভাবে পারপাসে আমার একটা, এর আগে তো আপনি একবার আত্মগোপনে গেলেন। হ্যাঁ, আত্মগোপনে গেছি। এই 4 তারিখের আগে? হ্যাঁ, 4 তারিখের আগে আত্মগোপন বলতে গেলে এটা হচ্ছে নিজেকে আড়াল করে রাখা, যেটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা অ্যারেস্ট যাতে না হন, গ্রেফতার এড়ায় চলার জন্য। মানে আপনাদের উপর হ্যাঁ, থেকে? আমাদের উপর মহল থেকে এটা আপনি দেখবেন আমাদের সবাই কিন্তু তখন সেন্ট্রালি যারা ছিল সবাই আত্মগোপনেই ছিল, বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে সেখান থেকে আমরা নির্দেশনা দিতাম। তো আমি ওইখানে অবস্থান নিয়ে বিভিন্ন প্রকার ভিডিও কিন্তু ওই টাইমে পোস্ট করেছি, আপনি আমার ফেসবুক দেখলে হয়তো বুঝতে পারবেন। আন্দোলনের সময় আন্দোলনটাকে কীভাবে আগানো যায় বা বিভিন্ন প্রতিবাদ করেছি, মানে আমার যতটুকু আমি পেরেছি। তো কারণ ইন্টারনেটের জন্য আমরা কিন্তু অনেক ভিডিও পোস্ট করতে পারি না, অনেক ভিডিও ছিল সেগুলো ডিলিট করতে হয়েছে, কারণ তখন ফোন চেক করা হতো। ফোন চেক করার জন্য আমার কাছে অনেক ছবি কিছুই নাই ফোনে, কারণ আমার যে আমি এই ডাটাটা আরেক জায়গায় রাখবো সেই ব্যবস্থা ছিল না। তো তখন আমরা এই বিষয়গুলা করি। তো আত্মগোপনে তখন দেখা গেছে একটা বাসায় আমার থাকতে হয়, থেকে আমি বেশি দিন না, হয়তো 3-4 দিন আমি ওই বাসায় অবস্থান নেই, তারপরে আবার আন্দোলনে যুক্ত হই, মানে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে। বিচ্ছিন্নভাবে। তো 4 তারিখে আপনি অ্যারেস্ট হলেন, ওই ঘোষণা দেওয়ার পরে আপনি কোথা থেকে অ্যারেস্ট হলেন? উত্তরা থেকে? আমি মিরপুর, আমাকে ওই যে বললাম না যে আমার এক ভাই আমাকে একটা ইনফরমেশন যে আমি অ্যারেস্ট হতে পারি, তো তখন আমি এখান থেকে জায়গাটা চেঞ্জ করি, উত্তরা বাসা থেকে। তো ঘোষণা দেওয়ার পরে আমি মিরপুরের দিকে যাই। মিরপুরে যাওয়ার পরে রাত 9টার দিকে, ঠিক 9টা বা 8টা, এটা হচ্ছে মিরপুর 11, আপনার যে বাস স্ট্যান্ডটা আছে ওইখানেই, মানে নামার পরে আমাকে একটা পর্যায়ে তারা অ্যারেস্ট করে নিয়ে যায়। তো এটা পুলিশ না, ডিবি অ্যারেস্ট করে, কিন্তু হস্তান্তর করে আমাকে মিরপুর মডেল থানায় পুলিশের কাছে। তো তারা কি পোশাকধারী ছিল না? হ্যাঁ, না, সাদা পোশাকে ছিল, সাদা পোশাকে থাকা। তো আমি তখন তাদের একটা পর্যায়ে বাকবিতণ্ডা হয়, তো তারা আমার ফোন চেক করে। তখন আমাদের একটা ছিল যে ইনফরমেশন দেওয়া ছিল যে আপনারা আপনাদের ফোনের ওয়ালপেপারে আপনাদের নিজস্ব ইনফরমেশন, কোন ইনস্টিটিউটে পড়েন, আপনার ব্লাড গ্রুপ, আপনার মোবাইল নাম্বারটা কি, সেটা আমরা স্ক্রিনে দিয়ে রাখতাম। তো যখন সে আমার ফোন চায়, আমি ফোন দিতে রাজি না। আপনি আমার ফোন কেন নেবেন, আমার নামে কি কোনো কিছু আছে কিনা? তুই তোর ফোন দে। তো যখন ফোন অন করে তখন এই ইনফরমেশনগুলো দেখে যে আমি ছাত্র আন্দোলনের সাথে জড়িত, তখন সে, কারণ তখন একটা বিষয় ছিল যে ছাত্র হইলেই ওই বাড়িতে অভিযান যেত, যে সে ওই বাড়িতে ছাত্র ছিল কিনা, যেমন আপনার যুদ্ধের প্রেক্ষাপটের সময় যে মুক্তিযোদ্ধা ছিল কিনা, বা বাড়িতে বাড়িতে সার্চ করা হতো ওই বয়সে থাকে কিনা বাড়িতে। 24-এর সময় একই বিষয় হয়েছে যে ওই বাড়িতে ছাত্র ছিল কিনা। বা আপনি একটা বিষয় খেয়াল করবেন, কোনো বাসাতেই ছাত্র ভাড়া দিলেও ওই ছাত্রকে নামায় দেওয়া হয়েছে বাড়ির মালিক নিজেকে রক্ষা করার কারণে। আমাদের অনেক ভাইদেরকে বাসা থেকে ছাড়তে হয়েছে এবং বাসা থেকে বিতাড়িত করছে। তো যখন আমি অ্যারেস্ট হই তখন আমি কল্পনা করছি যে হয়তো ক্রস ফায়ার দিবে বা মেরে ফেলবে। তো যথারীতি 10টার পর থেকে আসলে শারীরিক যে টর্চারটা শুরু হয়, 2 হাত উপরে বেঁধে মিরপুর মডেল থানা দেয়া হলো। তখন ওখানে নেয়ার পর আপনাকে মানে কোনো রিমান্ড কোনো কিছু না, তখন থানার ভিতরে ঢোকানোর পরে 10টার পর থেকে এই পর্যন্ত, এই টাইমে কিছু বলে না, 10টার পর থেকে আমাকে 2 হাত উপরের দিকে বাঁধানোর পরে লটকানো হয়। লটকানোর পরে আপনার 1 ঘন্টা আমাকে মারে, 1 ঘন্টা রেস্ট নেয় তারা। মানে এইভাবেই প্রায় রাত 2টা-3টা, মানে টাইম তো বলার মতো আমার কাছে গড়ি ছিল না, এরকম চলছে। তো তারপরে এর মধ্যে খাবার দাবার কোনো কিছুই না, আমি তো সারাদিনের খাওয়া, কারণ হচ্ছে কি আন্দোলন যখন করেছি দিনের বেলা খাওয়ার কোনো সুযোগ ছিল না, কোনো দোকানেও যেতে পারতাম না, কোথাও না। রাত্রেবেলা শুধু খাবারের ব্যবস্থা ছিল, যে আপনার রুটি কিনে রুটি খাইতাম তখন, যে মানে জীবনটা যাতে চলে, সকালবেলা যাতে আমি আবার যেতে পারি, শুধু এই কারণে। তো যখন
আমাকে নিয়ে যায় বা এই 1 ঘন্টা রেস্ট দেয়, 1 ঘন্টা পিটায়, 1 ঘন্টা রেস্ট দেয়, 1 ঘন্টা পিটায়, এভাবেই প্রায় মানে অর্ধেক রাত কেটে যায়। কেটে যাওয়ার পরে আর কোনো শারীরিকভাবে টর্চার হয় না, সে আমাকে খুলে একটা ইয়ার মধ্যে রেখে দেয়। রেখে দেওয়ার পরে আমি সকাল হওয়ার পরে অবস্থা স্বাভাবিক দেখি, মানে তেমন 5 তারিখ সকালে স্বাভাবিক অবস্থা, থানার অবস্থা স্বাভাবিক। তো হয়তো তখনও তারা বিষয়টা জানে না যে স্বৈরাচার সরকার দেশ থেকে পদত্যাগ করে চলে যাবে। তো আপনার তো সকাল থেকে তো লং মার্চ শুরু হয়ে গেছে, বিভিন্ন লং মার্চ শুরু হয়ে গেছে। আপনার সর্বপ্রথম যেটা আমি 5 তারিখ ছাড়ার পরে জানতে পারি যে সর্বপ্রথম আমার ইউনিটি আপনার লং মার্চের কারফিউ ভেঙে উত্তরা থেকে ভেঙে উত্তরার আলটিমেটামেই শেখ হাসিনা পদত্যাগ করে। কারণ উত্তরাকেই ধরা হয়, মানে ওইখান থেকেই গণভবনের দূরত্ব 45 মিনিট 40 মিনিটের, ওই দূরত্ব অনুসারেই শেখ হাসিনা পদত্যাগ করার টাইম বেঁধে দেয়। আচ্ছা, যে কোনো একটা সংস্থা, যেটা না বলি। তো ওই উত্তরার পরিস্থিতি দেখেই শেখ হাসিনা পদত্যাগ করে, যেটা আমরা আন্দোলনের পরবর্তী সময়ে 5 আগস্টের ছাড় আমি পুলিশ রিলিজ হওয়ার পরে আমি জানতে পারি যে সর্বপ্রথম আমার উত্তরা এরিয়ায় এই কারফিউ ভেঙে লং মার্চ টু ঢাকাতে জয়েন করে। তো যখন 12টা 1টার সময় আমি একটা নিউজ পাই, মানে আপনার মোবাইলে হয়তো দেখতেছে যে সেনাপ্রধান ব্রিফ করবে, তখন আসলে আমি নিজেকে মনে আশ্বস্ত বোধ করি যে জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেওয়ার কথা। তো আমি এতটুকু জ্ঞান আছে যে সেনাপ্রধান তো ব্রিফ করার কেউ না, যেহেতু সরকার সরকার থাকা অবস্থায় সেনাপ্রধান কখনো ব্রিফ করতে পারে না। তার মানে কিছু একটা হয়েছে, তখন আমি থানার ভিতরে, তো কিছু একটা হয়েছে। তো আমার দ্বারা যারা সেন্ট্রালি লিডার ছিল, একজন হয়তো মিরপুরে যোগাযোগ করে, যারা বিউপি স্টুডেন্ট ছিল, বা এখানে কাউকে জানাতে পারেন নাই। আমি জানাতে পারি না বলতে গেলে, আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল। আমি যে অ্যারেস্ট হইছি এই সংবাদটা আমি আবার আমার সেন্ট্রালে জানানো হয়েছে। এবং কোন থানায় নিয়ে যাচ্ছে এটাও কি জানাতে পেরেছেন? না, কোন থানায় না, ওটা পারে নাই। কিন্তু আমার যে সমন্বয়ক পরিষদের 5 নম্বর সমন্বয়ক মাহিন সরকার, সে পোস্ট করেছে যে সাইফুল ভাই অ্যারেস্ট হয়েছে সাদা পোশাকে, তাকে, এবং এটা মিরপুর থেকে অ্যারেস্ট হয়েছে, এইটুকু ওখানে তথ্য ছিল। হ্যাঁ, তথ্য ছিল। তো তখন হয়তো এখানে যোগাযোগ হওয়ার পরে তারা মিরপুর থানায়, যখন গণ অভ্যুত্থান হয়ে গেল, চলে গেল, তখন ছাত্র জনতা মিরপুর থানায় সামনে অবস্থান নেওয়ার পরে একটা পর্যায়ে ওসি আসে বলতেছে যে ভাই যা হইছে, এখন তো কিছু নাই, আমাদের কাছে প্রেশার ছিল বা এরকম ছিল, এখন আপনি যদি এখানে থাকেন হয়তো আমার থানায় অ্যাটাক হবে। তো আমি বললাম আমি তো এখানে থাকার আমার দরকার নেই, আমাকে যদি রিলিজ করেন আমি আমাকে কি হয়েছে সেটা বলেন। আমি তখনও জানি না যে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে। পরে ওনারা বললো যে এই অবস্থা হয়েছে। পরে আমি বলছি আমাকে যে কোনো হোক, আপনারা এখানে যাতে কোনো কিছু না হয় বা দুর্ঘটনা না হয়, তাহলে আপনি আমাকে একটু গণভবনের দিকে কোনোভাবে হস্তান্তর করতে পারেন কিনা একটু দেখেন। তো তারপরে একজন আমাকে নিয়ে যায়, যে আমাকে রিক্সা, মানে ওইখান থেকে তো বেশি দূর না। আপনার শারীরিক অবস্থা খুব খারাপ। হ্যাঁ, শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, মানে আমি বসতে পারতাম না, মানে এরকম অবস্থা ছিল যে বসলে কিন্তু পায়ের মধ্যে প্রেসার হয়, ওই প্রেসারটা দিতে পারতাম না। তা পুরো 1 মাসে আমি এরকম মানে বসার অবস্থায় ছিলাম না। তো তখন আমাকে ওই অবস্থাতেই আমি গণভবনে যাই। কারণ হচ্ছে তখন নিজের মধ্যে একটা শক্তি চলে আসছে। কয়টা হতে পারে? সেটা হচ্ছে 2টার পর। আচ্ছা, তার মানে ততক্ষণে উনি চলে গেছেন। হ্যাঁ, উনি চলে গেছে 2টার পর, মানে আমার সাথে কথা বলতে আসে ওসি কথা বলতে আসে যে ভাই এরকম ঘটনা হয়েছে। তখন শেখ হাসিনা হয়তো চলে যায়, যেটা পরবর্তী সময় আমি জানি। ওই টাইমে তো আমি কিছুই আমার জানা ছিল না। তো তখন আপনার যাওয়ার পরে আমি বলি যে ভাই আমাকে কোনো রকমভাবে যদি আপনি গণভবনে, তখন আমি যখন গণভবনে পৌঁছাই তখন মনে হয় 3টা থেকে 3:30, কারণ ওইখান থেকে তো বেশি দূরত্ব না। তখন আমাকে একটা রিক্সা করে দেওয়া হয়, মানে আপনার ব্যাটারি চালিত রিক্সা। তো রিক্সা করে দিয়ে আরেকজন লোক দেওয়া হয়, তো লোক দিয়ে আমাকে ওইখানে পাঠানো হয়। উনি হয়তো সিভিলে পুলিশ ছিল, আমি জানি না। তো তার আমাকে ছাড়ার কিছুক্ষণ পরে হয়তো থানাতে একটা অ্যাটাক হয়, আপনি যেটা জানেন হয়তো, মিরপুর মডেল থানায় ভাঙচুর হয়, অনেক কিছু হয়। তো আমি গণভবনে যাই, আমি সংসদ ভবনও ঢুকি না, গণভবনে জাস্ট আমি ঢুকে আমি গিয়ে দেখি যে মানুষ দেয়াল টপকে যাচ্ছে। তো আমি আর দেয়াল টপকাতে সাহস করি না, কারণ শারীরিক অবস্থা খুবই খারাপ।
তো যখন গেট খোলা হয় চাবি নিয়ে কিন্তু মেন গেটটা খোলা হয়। এই গেটটা কারা খুললো? এখানে তো তখন আপনার সবাই ছিল, এখানে কিন্তু তখন ছাত্র থেকে মানে জনতা ছিল, সাধারণ মানুষ ছিল। আপনার ঢাকা শহরের কেউ আসলে কি বাসায় ছিল কিনা আমি জানি না, ওই টাইমে সম্ভবত ছিল না, সম্ভবত কেউ ছিল না, বাসায় ছিল না। যারা এই সরকারকে ঘৃণা করে, এই ফেসিবাদ সরকারকে যারা ঘৃণা করছে, এরকম একটা মানুষও ওই দিন বাসায় ছিল না, একদম শিশুও ছিল না। আমি যেটা মনে করি সবাই ওই দিন গণভবনের দিকেই, সংসদ ভবনের দিকেই মুভ করছে, যেটা আপনি দেখলে বুঝতে পারবেন, ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে সারা ঢাকা শহর শুধু মানুষই ছিল রাজপথে। তো সবাই যখন আসছে তখন হয়তো কোনো যানবাহন ছিল না, তারপরে কিছু মানুষ ছিল না। অদম্য, হ্যাঁ অদম্য ছিল। তারা আপনার রাস্তায় বেরিয়ে গেছে। আপনার আমার জেলা থেকে বলি, আমি নরসিংদী জেলা থেকে, নারায়ণগঞ্জ জেলা থেকে পায়ে হেঁটে এসেছে মানুষ। কেউ যারা ট্রাকের ব্যবস্থা করছে ট্রাক দিয়ে আসছে, কারণ তখন কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু 2টার পরে বিভিন্ন রাস্তাঘাট খুলে দেওয়া হয়েছে, তখন অনেকে মুভ করছে। আপনি একটা কিছু দেখলে বুঝবেন যে 10টা পর্যন্ত কিন্তু গণভবনে মানুষ ছিল, হাজার হাজার মানুষ ঢুকছে বেরোচ্ছে, ঢুকতেছে বেরোচ্ছে। তো যখন আমি বেশিক্ষণ ছিলাম না, 10 মিনিটের মতো, যখন গেট খোলা হয় আমি ভিতরে খালি একটু দেখে আমি চলে আসছি। আমি সাথে সাথে বাসায় চলে আসছি, কারণ আমার তখন মেডিকেল ট্রিটমেন্টটা খুব জরুরি ছিল। তো তখন প্রাথমিক একটা চিকিৎসা নেওয়ার পরে আমি 2 দিন রেস্ট করি। 2 দিন রেস্ট করার পরে আবার 7 তারিখ থেকে আমি ত্রাণের ব্যাপারটাতে আন্দোলনে জড়িত, বা ঢাকা ইউনিভার্সিটিতে কন্টিনিউর যাচ্ছি, এবং তাদের সাথে কি দিক নির্দেশনা, রাষ্ট্রে কি সংস্কার করা যায়, এই বিষয়গুলাই আসলে বিভিন্ন কথা হয়, বিভিন্ন মিটিংয়ে জয়েন করি। এবং তারপরে আপনি একটা পর্যায়ে দেখেন বন্যার যে পরিস্থিতির সৃষ্টি হয়, তখন ত্রাণের ব্যাপারটা নিয়ে ওইখানে যতটুকু নিজের সাধ্য ছিল কাজ করার চেষ্টা করেছি। জুলাই জুড়েই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা বিভিন্ন মাধ্যম থেকে অনেকে জানেন, কিন্তু আমি আরেকটু খোলাসা করার জন্য, আপনারা এই যে বলছেন 36 জুলাই, হ্যাঁ, এই 36 জুলাইটা কেন বলছেন? আপনি একটা জিনিস একটা সময় আপনারা দেখবেন কি ওই 5 তারিখ থেকে গণনা করে আগস্টের 5 পর্যন্ত ওই ক্রমধারায় যাচ্ছেন বলে এটা বলছেন? আপনি একটা জিনিস দেখবেন, এটা পলিটিক্যাল কথা চলে আসে। আপনি একটা জিনিস সারা জীবন দেখে আসছেন, হয়তো ছোট থেকে বড় হয়েছেন, যে একটা পরিবারের জন্য একটা মাস, পুরো মাস, মানুষ হয়তো একদিন একটা করতে পারেন, আপনি সুখ প্রকাশ করতে পারেন, কিন্তু একটা পরিবার পুরো মাসটাকে তারা সুখ পরিবার, মানে সুখের মাস হিসেবে তারা ঘোষণা করে। আমাদের ওইটা একটা প্রতিবাদ ছিল যে 36শে জুলাই আমরা আগস্টটাকেই ডিনাই করছি, যে আমরা আগস্ট কোনো মাস চাই না, আমরা কোনো পরিবারতান্ত্রিক কোনো মাস চাই না। এটা হচ্ছে আমাদের একটা প্রতিবাদ। আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে 36শে জুলাই, আমরা এটাই সবসময় সব জায়গায় প্রকাশ হয়। কেন হয়েছে? ওই যে আমি বললাম যে আমরা একটা পরিবারতান্ত্রিক যেই আগস্ট, যে একটা পরিবার হাজার হাজার কোটি টাকা এখানে ব্যয় হয়েছে, যেটা সাধারণ মানুষের, কখনো কোনো মানুষকে কি প্রশ্ন করা হয়েছে যে এই পুরো মাসটাকে আমি শোক দিবস হিসেবে পালন করি? কোনো ছাত্র, কোনো জনতা, কোনো নাগরিককে কখনোই কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন করা হয় নাই। আপনি হয়তো দেখলে জানবেন, বা আপনি আমার থেকে সিনিয়র, আপনি বুঝেন। এই প্রশ্ন কিন্তু কখনো আসছে যে একটা মাস কেন সুখের মাস হইতে হবে? এই প্রশ্ন কিন্তু আসে নাই। তো আমরা ওইটাকেই একটা প্রতিবাদ স্বরূপ আমরা কিন্তু আপনার 31শে জুলাই আমরা কিন্তু একটা কর্মসূচি পালন করেছিলাম। সবার ফেসবুক ওয়াল দেখেছেন রেড কালার হয়ে গেছে। আমরা ওই শোকটাকে লাল কার্ড দেখিয়ে আমরা এই কর্মসূচিটা পালন করেছিলাম। দর্শক, এই ছিল আমাদের আজকের অতিথির সঙ্গে আমাদের আলোচনার পর্ব। আমরা এর মধ্য দিয়ে জানলাম আজকের যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, যেখানে আমি স্বাধীনভাবে কথা বলতে পারি, হোক সেটা ভালো মন্দ, ন্যায় বা অন্যায়, কিন্তু আমার বলার যে স্বাধীনতা সেটা আছে। তার পেছনের যে ইতিহাস, তার পেছনের যে ত্যাগ, সেটা এই গল্পের মধ্য দিয়ে এইভাবে এসছে আর কি। এটা একটা গল্প না, এটা জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা। এবং আজকে এই ফয়সালের সঙ্গে যে আমরা আলাপ করে জানলাম যে কি বিভৎসময় ঘটনার মধ্য দিয়ে এই জাতি তখন এগিয়েছে, তার বিনিময়ে আজকে পেয়েছি আমরা এই বাংলাদেশ। আমরা এই বাংলাদেশ অক্ষুণ্ণ থাকুক, তাদের ত্যাগ যেন বৃথা না যায় সেই প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং দীপ্ত টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যারা সামনে থেকে বিভিন্ন প্রকারে
যুদ্ধ, আমি বলবো যুদ্ধই, আমরা ৭১-এর যুদ্ধ দেখি নাই, কিন্তু এই যুদ্ধটা দেখেছি সামনে থেকে। তাদের না বলা কথাগুলো প্রকাশ করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। দর্শক, আমরা আগামীতে আরও কোনো অতিথিকে নিয়ে কথা বলবো, আরও নানা বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।